আমরা এখন দেখব বিবিএস সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র বাংলাদেশের কর ব্যবস্থা এর মেয়াদ দেখতেছি। বেতন খাতে আয়, বেতন খাতে আয় এই অধ্যায়ের একটি পূর্ণাঙ্গ অঙ্ক আজকে আমরা দেখব। মোট আয় নির্ণয়, বিনিয়োগ ভাতা নির্ণয় এবং কর দায় নির্ণয়, কর ওই ব্যক্তিকে কত টাকা পরিশোধ করতে হবে এইরকম একটা অঙ্ক আমরা দেখব। তো অঙ্ক আমরা শীটের এই ৮ নম্বর অঙ্কটা আমরা দেখব। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই ৮ নম্বর অঙ্ক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটি 2021 সালে এসেছিল। অঙ্কে বলা আছে এরকম: জনাব মান্নান, একটু দ্রুত পড়ি আমরা, অঙ্কটা অনেক বড় হবে। জনাব মান্নান একটি বেসরকারি কোম্পানি কর্মকর্তা। 2022 সালের 30শে জুন তারিখে তার আয় ও ব্যয় ছিল নিম্নরূপ। বেতন খাতে আয়: ১ নম্বর আছে মূল বেতন মাসিক 40,০০০ টাকা, মহার্ঘ ভাতা মূল বেতনের 25%, বোনাস 2 মাসের মূল বেতনের সমান, অগ্রিম অগ্রিম বেতন 40,০০০ টাকা, আপ্যায়ন মূল ভাতা মূল বেতনের 10%, বাড়ি ভাড়া ভাতা মাসিক 21,০০০ টাকা, যাতায়াত ভাতা মাসিক 3,৫০০ টাকা, চিকিৎসা ভাতা মাসিক 2,০০০ টাকা। জনাব মান্নান অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের মূল বেতনের 10% দান করে এবং তার নিয়োগকর্তাও সমান পরিমাণ দান করে। তার প্রভিডেন্ট ফান্ডের সুদ 18% হারে 18,০০০ টাকা। শিশুদের শিক্ষার জন্য অনুদান 20,০০০ টাকা। এ হচ্ছে তার সুবিধা, মানে সে কি কি সুবিধা পায় বেতন ভাতা বাবদ সেগুলো এখানে দেওয়া আছে। আর তারপরে আছে আবার উক্ত বছরে জনাব মান্নান এর খরচ সমূহ নিম্নরূপ: জীবন বীমা প্রিমিয়াম প্রদান 50,০০০ টাকা, বীমা পলিসি মূল্য 4 লক্ষ টাকা। তাহলে জীবন বীমা কিস্তি প্রদান করে কত? 50,০০০ টাকা 1 বছরে, বীমা পলিসি মূল্য 4 লক্ষ টাকা, সেভিংস সার্টিফিকেট ক্রয় 50,০০০ টাকা। সেভিংস সার্টিফিকেট ক্রয় করছে, এটা হচ্ছে সরকারি একটা সঞ্চয়পত্র ক্রয়ের মতো সেভিংস সার্টিফিকেট ক্রয়। জাকাত তহবিলে দান 10,০০০ টাকা। তারপরে আছে শেয়ার ক্রয় 20,০০০ টাকা, গ্রুপ ইন্স্যুরেন্সে দান 5,০০০ টাকা, ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 1,০০০ টাকা প্রদান। জনাব মান্নানের কর দায় নির্ণয় করো। তাহলে এই কর দায় নির্ণয় করার জন্য আমাদের 3টি স্টেপ আমাদের অতিক্রম করতে হবে। 3টি স্টেপ অতিক্রম করতে হবে আমাদের। প্রথমে আমাদের মোট বেতন মোট বেতন খাতে আয় নির্ণয় করতে হবে। তারপরে আমাদের মোট বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। তারপরে বিনিয়োগ ভাতার উপর কর রেয়াত পাবো কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে 1, 2, 3টা স্টেটমেন্ট নির্ণয় করার পর 4 নাম্বার স্টেটমেন্টে গিয়ে আমাদের কর দায় নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা এই সবগুলো দেখবো, ধাপে ধাপে দেখবো আমরা, আর পূর্ণাঙ্গ অঙ্ক করবো এটা। তাহলে প্রথমে আমরা এই কর দায় নির্ণয় করার জন্য মোট আয় কত সেটা নির্ণয় করতে হবে। মোট আয় কত সেটা নির্ণয় করতে হবে। মোট আয়ের জন্য আমাদের এই 1 নাম্বার থেকে ঠিক এই এত পর্যন্ত যে দফাগুলো আছে এই দফাগুলো আমাদের যোগ করতে হবে, তাই না? তো মোট আয়ের ছক আমরা দাগাই। আচ্ছা, এখানে টাকার ঘর দুইটা, না? টাকার ঘর দুইটা। আচ্ছা, তাহলে আমাদের যথারীতি এখানে কি দেওয়া আছে? নাম দেওয়া আছে জনাব মান্নান। তাহলে করদাতার নাম জনাব মান্নান লিখবো, তাই না? অঙ্ক নাম্বার কতটা? 8 নাম্বার অঙ্ক, না? 8 নাম্বার অঙ্ক। তাহলে করদাতার নাম করদাতা হচ্ছে জনাব মান্নান। আচ্ছা, তাহলে করদাতার নাম হচ্ছে জনাব মান্নান। তারপরে হচ্ছে ঠিকানা কর অঞ্চল, ঠিকানা ঠিকানা
তার ওখানে ঠিকানা কি লেখা আছে? আমরা অঙ্কে দেখলাম ঠিকানা আছে, কোনো ঠিকানা নাই, শুধু নাম আছে। ঠিকানা হচ্ছে তাহলে ডট ডট দেবো, এখানে লিখতে হবে, হ্যাঁ, কর অঞ্চল। কর অঞ্চল এরকম ডট ডট দিব। আচ্ছা, কর অঞ্চলে এখানে লেখা নেই। তারপর আবাসিক মর্যাদা, আবাসিক মর্যাদা ডট ডট। তারপরে আছে TIN, এটা বাংলাতে লেখা TIN। আচ্ছা, তারপরে আমাদের আয় বর্ষ কর বর্ষ, প্রথমে আয় বর্ষ লিখতে হবে, তারপরে কর বর্ষ লিখতে হবে, কারণ আয় করার পর কর দিব। তাহলে লিখবো আয় বর্ষ। আয় বর্ষ, আয় বর্ষ কত এখন দেখো এখানে 2022 সালে, 2021 2022। না 2022 আছে, 2022 সালে তার আয় ব্যয় হিসাব নিম্ন আছে। তাহলে আয় বর্ষ হচ্ছে 22-23, আয় বর্ষ হবে কি 22, 2022, 2023। আর কর বর্ষ হবে কি পরের কর বর্ষ, মানে 2023 2023 আর 2023 আর 2024, এই। আচ্ছা, এখন মোট আয় নির্ণয়, আমরা যেটা করব মোট আয় নির্ণয়, তাই না? মোট আয় নির্ণয়। আচ্ছা, এখানে তাহলে লিখবো কি বিবরণ, আয়ের খাত। তাহলে এখানে আমরা মোট আয় নির্ণয় লিখে, মোট আয় নির্ণয় লিখে আয়ের খাত ও বিবরণ লিখবো, লিখে এখানে টাকা টাকা এলে লিখবো, টাকার ঘরে টাকা টাকা। তারপরে এখানে আমরা লিখবো কি চাকরি হতে আয়, তাই না? এখানে লিখবো চাকরি হতে আয়। চাকরি হতে আয়, ধারা, ধারা কত 32 থেকে 34। আচ্ছা, লিখলাম ঠিক আগে যেরকম ভাবে আমরা লিখি ওইরকম ভাবে লিখলাম। লেখার পর আমরা এটা দেখার পর এখন এই প্রথম থেকে শুরু করব। এখানে আমাদের মূল বেতনের যে ইনক্রিমেন্টের যে বিষয়টা ওইরকম নাই, যেমন আগে যেমন এই একটা অঙ্ক করলাম না সেদিন, কই, এই যে এই অঙ্কটা 2 নাম্বার যে অঙ্ক করছিলাম, এই যে এইরকম ঝামেলা ওখানে দেওয়ার নেই, এরকম ঝামেলা দেওয়া থাকবে না, কারণ এটা এরকম ঝামেলা দেওয়া থাকলে তাই ওটা অঙ্কগুলো একটু ছোট টাইপ দেয়। আচ্ছা, তাহলে আমরা এখানে মূল বেতন ডাইরেক্ট দেওয়াই আছে 40,000 টাকা। তাহলে মূল বেতন যদি 40,000 টাকা হয় তাহলে এখানে লিখবো 1 নাম্বার দিয়ে মূল বেতন, মূল বেতন কত 40,000 গুণন 12 কত হচ্ছে তাহলে? একটু ক্যালকুলেটর হাতে নিয়ে বসতে হবে বাবা। 4 × 48,000, তাহলে 4,80,000 টাকা মূল বেতন। তারপর আর কি পাই? মূল বেতন শেষ, মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা মূল বেতনের 25%। তাহলে এখানে 2 নাম্বার দেব মহার্ঘ ভাতা। মূল বেতনের 4,80,000 কত পার্সেন্ট? 25%। কত হয় দেখো তো, একটু ক্যালকুলেটর নিয়ে বসো বাবা। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। একটু কত লিখেছেন? পুরো 4 লক্ষ? হ্যাঁ, 4,80,000 গুণ 25%। 4 লক্ষ 80,000।
1,20,000। 1,20,000। 20,000। জি স্যার। এটা তাহলে হচ্ছে আমাদের 1,20,000। আচ্ছা, তারপরে তারপরে আছে দেখো, বোনাস 2 মাসের মূল বেতনের সমান। 2 মাসের যে মূল বেতন তার সমান, তাহলে এখানে আমরা লিখবো বোনাস। 3 নাম্বার হচ্ছে বোনাস। বোনাস 2 মাসের মূল বেতন, তার 40,000 টাকা 1 মাসের মূল বেতন, তার 2 দ্বারা গুণ করলে 2 মাসের মূল বেতন, তার বোনাস কত হচ্ছে? 80,000 টাকা। আচ্ছা, তারপরে বোনাসের পর আছে অগ্রিম বেতন। অগ্রিম বেতন কত আছে? 40,000 টাকা, মানে বেতন আগে নিয়েছে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার অগ্রিম বেতন। 40,000 টাকা নিয়েছে আগেই। 40,000। আচ্ছা, তারপরে দেখো, আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা মূল বেতনের কত? 10%। আপ্যায়ন ভাতা, তাহলে আপ্যায়ন ভাতা এখানে লিখবো আমরা কন্ট্রোল ভি, আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা মূল বেতনের কত পার্সেন্ট? 10%। মূল বেতন ছিল কত আমাদের? 4,80,000 গুণন অ্যাড 10%। ওই যে মূল বেতন 4,80,000, প্রথমে ওর 10%, তার কত হচ্ছে? 48,000। 48। 48,000। হ্যাঁ, 48,000। আচ্ছা, তারপরে আছে আমাদের আপ্যায়ন ভাতা গেল। বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা 21,000 টাকা। তাহলে বাড়ি ভাড়ার কোনো কিছু এখানে বলা নাই, মানে কি হারে ভাড়া সেটা কোনো কিছু বলা নাই। তাহলে না বলা থাকলে ডাইরেক্ট আমরা লিখে দেবো 6 নম্বর বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা কত করে পাচ্ছে? বাড়ি ভাড়া ভাতা 21,000 টাকা করে। তাহলে 21,000 টাকা পাচ্ছে। মাসিক 21,000। হ্যাঁ, মাসিক 21,000 টাকা। তাহলে 21 গুণন 12 কত হচ্ছে? 2,52,000। 2,52,000। আচ্ছা, তারপরে আসছে আমাদের 7 নাম্বার বাড়ি ভাড়া দিলাম। তারপর যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা কত? 35। মাসিক কত? 3,500 টাকা। তাহলে যাতায়াত ভাতা মাসিক কত? 3,500 টাকা গুণন 12 কত হচ্ছে? 42,000। 42,000। জি। 42,000। আচ্ছা, তারপরে আছে আমাদের চিকিৎসা ভাতা। সে চিকিৎসা ভাতা পায় 2,000 টাকা করে। তাহলে চিকিৎসা ভাতা 2,000 করে পাইলে এখানে লিখবো 8 নাম্বার দিয়ে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা কত করে পাচ্ছে? 2,000 করে পাচ্ছে। 2,000 গুণন 12 সমান সমান 12 দুগুণ 24,000। 24,000। হ্যাঁ, তারপরে আছে আমাদের চিকিৎসা ভাতা গেল। জনাব মান্নান অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে 10% দান করে। তাহলে প্রভিডেন্ট ফান্ডে সে দান করে, আবার মালিক যে নিয়োগকর্তা সেও দান করে। সেদিন যেটা প্রভিডেন্ট ফান্ডের একটা কথা বললাম, নিয়োগকর্তা মানে সে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে তার বেতন থেকে, জি প্লাস স্যার। কালকে মালিক কালকে হচ্ছে বলা ছিল না যে দুজনাই দান করে, কিন্তু আজকে দুজনের কথা উল্লেখ করে দিয়েছে। উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, তো এখানে এই নিয়োগকর্তা দানটা আমরা এখানে লিখবো। নিয়োগকর্তা দানটা সে তার এটা আয় হচ্ছে। তাহলে আর তার যে 10% যেটা সেটা তো এই বেতন থেকেই সে দেয়। হ্যাঁ, মানে তার আয় হ্যাঁ, থেকে বেতন সে থেকে দেয়। দেয়। আর নিয়োগকর্তা সেটা এটা এক্সট্রা দেয়। তার মানে বেতনের সাথে এটা অ্যাড হবে নিয়োগকর্তার দান। তাহলে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান কত? 10% মূল বেতনে। তাহলে এখানে লিখবো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে
নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার দান। আচ্ছা, কত? 10%। তা 10% মূল বেতনের, এই যে মূল বেতন প্রথমে যেটা লিখছি 4,80,000 টাকা, ওটা 10%। 4,80,000 গুণিত 10%। 4,80,000 গুণন হচ্ছে কত? 10% করলে কত? 48,000। হ্যাঁ, 48,000। আচ্ছা, তারপরে আমাদের আর কি আছে? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান করলে কিন্তু ভবিষ্যৎ তহবিলের সুদও আছে, তাই না? কালকে কিন্তু ভবিষ্যৎ তহবিলের সুদ নিয়ে আলোচনা হয়েছিল। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের যে সুদটা সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল 18%। কিন্তু সেখান থেকে সে কি হবে? অকরধার্য ছাড় পাবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি মূল এই যে ছকে যাই, মূল ছকে যাই, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, অবসর ভাতা হয়ে গেল 33%, ওইটা নাকি স্যার? এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা 18 নম্বর যেটা দেওয়া আছে, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। তাহলে কর অব্যাহতি পাবে মোট বেতনের 33%। তাহলে মোট বেতনের 33% কর অব্যাহতি পাবে। তাহলে এখানে আমাদের অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদটা আগে লিখি, অ্যাড করি, যেহেতু আমাদের সিরিয়াল অনুযায়ী যাচ্ছি। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল লিখলাম, এখানে এই সুদের এটা লিখলাম, কত? 18,000 টাকা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখবো 10 নম্বর দিব অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। সুদ কত? 18,000 টাকা। বাদ, এখানে আমরা লিখবো, এখানে আমরা কি লিখবো দেখো, বাদ কর অব্যাহতি প্রাপ্ত মূল মোট বেতনের 33%। তাহলে এখানে লিখবো বাদ কর অব্যাহতি প্রাপ্ত, তার মূল বেতন এখানে ছিল কত? 4,80,000। তার 4,80,000 কত পার্সেন্ট? 33 এত পার্সেন্ট। তাহলে এটা করলে কত হয় দেখো তো? 4,80,000 33% করো তো। 1,58,400। 1,58,400। তাহলে 1,58,400 টাকা জি। পর্যন্ত সে অব্যাহতি পাবে, মানে কর, মানে তার যদি এটা আয় হতে এত টাকা, তাহলে এত টাকা পর্যন্ত ছাড় পাতো। তাহলে যেহেতু এই টাকাটা কম, সেহেতু এখানে টাকা যাবে না, তাই না? মানে কর ছাড় পাবে 1,58,400 টাকা পর্যন্ত, কিন্তু তার আয় মাত্র হচ্ছে 18,000 টাকা আয় করছে। তাহলে সে তার মোট আয়ের সাথে যোগ হবে না, মানে সে ছাড় পাচ্ছেন 18,000 টাকা, মোট আয়ের থেকে আয়ের সাথে যোগ হবে না। আচ্ছা, এটা বোঝনি? এটা বোঝা যাচ্ছে, যায়নি নাকি? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা নেই। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আছে এই যে শিশুদের শিক্ষার জন্য অনুদান, মানে শিক্ষা ভাতা, যেটা শিশুদের শিক্ষার জন্য অনুদান পাইছে। তাহলে শিশুর শিক্ষার জন্য এখানে লেখা আছে শিশুদের শিক্ষার জন্য অনুদান, তাই না? শিশুদের শিক্ষার জন্য জি স্যার। অনুদান, অনুদান কত দেওয়া আছে ওখানে? মাসিক বা কোনো কিছু বলা আছে? 20,000 টাকা পাইছে অনুদান, কোনো মাসিক বা কোনো কিছু বলা? শুধু অনুদান লেখা আছে। হ্যাঁ, তাহলে একবারে ডাইরেক্ট টাকাটা যাবে এখানে 20,000 টাকা। আচ্ছা, আমাদের আর কোনো এখানে নেই, এখানে আর কোনো তার প্রাপ্ত সুবিধা বলি আর নেই এখানে। তাহলে যেহেতু নাই, সেগুলো সবগুলো আমরা যোগ করবো এখন। তাহলে সবগুলো যোগ করব। যোগ করো, কত আসে দেখো তো। 4,80,000, ক্যালকুলেটর আমি ধরি, 4,80,000 যোগ 1,20,000 যোগ 80,000 যোগ 40,000 যোগ 48,000 যোগ
আহ, এটা 2,52,000 যোগ 42,000 যোগ 24,000 যোগ 48,000 যোগ 20,000। তাহলে এখানে আসলো 11,54,000। 11,54,000 টাকা। এখন এখানে আমাদের মোট প্রাপ্ত বেতন, তাই না? তাহলে এটা হচ্ছে মোট প্রাপ্ত আয়, মানে বেতন খাতে আয় আর কি, বেতন বা প্রাপ্তি। তাহলে মোট প্রাপ্ত বেতন হচ্ছে এত। 11,54,000। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি করবো, কর অব্যাহতি প্রাপ্ত আয় বাদ দিব। তাহলে এখান থেকে কর অব্যাহতি প্রাপ্ত আয় হুম, কত টাকা, মাইনা এখানে বাদ। 3/4 হ্যাঁ, যেটি কম। করছে বাদ কত, কত বাদ, ওই যে মোট তার চাকরি হতে আয়ের, মোট আয়ের 1/3। তাহলে মোট মোট আয়ের 1/3 অথবা 4,50,000 টাকার এই দুটির মধ্যে যেটি কম, তাই না? কম। জি তাহলে স্যার। কর অব্যাহতি প্রাপ্ত আয়, কর অব্যাহতি প্রাপ্ত আয়। আচ্ছা, কত টাকা? মোট আয়ের এক 1/3, তাই না? 3/4। মোট জি আয়ের স্যার। 1/3, 1/3 এত অংশ। তাহলে কত হচ্ছে এত অংশ? 11,54,000 গুণন 3 ভাগ করো, 3 ভাগের 1 ভাগ। 3,84,667 টাকা। 3,84,667। 84,667। আচ্ছা, এটা গেল। আরটা কি হবে? অথবা, অথবা 4,50,000 টাকা যেটি অথবা কম। 4,50,000 টাকা ব্র্যাকেটে লিখবো যেটি কম, তাই না? জি যেটি কম স্যার। কত? এখানে লিখবো 4,50,000 টাকা। তাহলে এই দুটোর মধ্যে কোনটা উপরেরটা কম? তাহলে আমরা এটা লিখবো তাহলে 3,00,000। 3,84,667। হ্যাঁ, 3,84,667। এটা এখন আমরা ওখান থেকে মাইনাস করবো, বাদ দেবো। তার বাদ দিলে কত থাকে? বাদ দিলে থাকবে, বাদ দিলে বাদ বাদ- দিলে স্যার 7, আমি বাদ দিয়ে রেখেছি 7,69,333। 7,69,333। এটা হচ্ছে তার কি মোট আয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা নির্ণয় করবো। প্রত্যেকটা অঙ্কে এই সিস্টেমটা একই, এর আগে যে দুটো অঙ্ক করেছি ওই রকম আমরা এখানে দেখেছি, কিন্তু এখানে একটু আইটেম অনেকগুলো আছে এই আর কি। আচ্ছা, এখন আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করব। এটা হচ্ছে মোট আয়। বিনিয়োগ ভাতা মানে আমরা কত বিনিয়োগ করেছি, সেখান থেকে কত সুবিধা পাবো, সেই বিনিয়োগের সুবিধাটা আমরা এখানে লিখবো। যে বিনিয়োগটা করছি কত, সেটা আগে নির্ণয় করবো আমরা। বিনিয়োগ ভাতা নির্ণয়, অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয়। আচ্ছা, এটা কর দায় নির্ণয় করার জন্য আমাদের লিখতেই হবে, কিন্তু বের করতে হবে। এটা না করতে বললেও করতে হবে, এরকম। পর্দায় বার করতে হলেই স্যার অনুমোদনযোগ্য বিনিয়োগ আর এটা বের করা লাগবে নাকি? হ্যাঁ, এটা করতেই হবে। তাহলে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় লিখবো, অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয়। আমার ডিভাইসটা সমস্যা হচ্ছে। ভাতা নির্ণয়, তাহলে এখানে আমরা লিখবো বিবরণ
বিবরণ, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। আচ্ছা, তা বিনিয়োগ ভাতার এখানে প্রথমে কি বলা আছে, এই যে এগুলা তো বেতন খাতায়, এগুলা এগুলার কাহিনী এখানে আসবে না। এখানে আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। তাহলে জনাব মান্নানের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছে, তাহলে এখানে লিখবো প্রথমে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 1 নাম্বার। স্যার যদি হচ্ছে মানে আলাদাভাবে না দেয়া থাকতো তাহলে কিভাবে বুঝতাম যে এটা এখানে আসবে ওটা ওখানে আসবে, নাকি আলাদাভাবেই দেয়া থাকবে? আলাদাভাবে। আচ্ছা, তাহলে 1 নাম্বারে আমাদের আছে জীবন বীমা প্রিমিয়াম 50,000 টাকা, তাই না? তাহলে এখানে একটু হালকা কাজ আছে, এখানে লিখবো জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম। প্রিমিয়াম কত করে জমা করে? 50,000 টাকা বছরে জমা করে। এখান থেকে আমাদের সর্বোচ্চ সীমা, আমাদের এখানে একটু কাজ করতে হবে। সর্বোচ্চ সীমা হবে বীমার পলিসি, যদি পলিসি মূল্য যদি দেওয়া থাকে, এখানে যে পলিসি মূল্য দেওয়া আছে, পলিসি মূল্য এটা যদি দেওয়া থাকে তাহলে এটার কাজ করতে হবে। যদি এটা দেওয়া না থাকে তাহলে এই টাকাটাই ডাইরেক্ট লিখবো। তাহলে এখানে আছে বীমা পলিসি মূল্য 4 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা লিখবো জীবন বীমা প্রিমিয়াম সর্বোচ্চ সীমা 50,000 টাকা। সর্বোচ্চ সীমা এখানে লিখবো কত? সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা হচ্ছে আমাদের বীমা মূল্য যেটা থাকবে, যদি অঙ্কে থাকে তাহলে দিব, না থাকলে দিব না, না থাকলে ডাইরেক্ট করে দিব 10%। কত হচ্ছে? 40,000 টাকা। তাহলে সর্বোচ্চ সীমা 40,000, এই দুটার মধ্যে যেটি কম, যেটি কম। তাহলে জীবন বীমা প্রিমিয়াম 50,000 টাকা, যদি আমাদের বীমা পলিসি মূল্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা করবো, তাছাড়া করবো না যদি লেখা অঙ্কে যদি দেওয়া থাকে। তো তাহলে 40%, 10% করে 40,000 টাকা, এই দুটার মধ্যে যেটা কম সেটা পার করে দেবো এখানে বিনিয়োগ ভাতায়। কত যাবে? 40,000। হ্যাঁ, স্যার নেটওয়ার্কের জন্য না বুঝতে পারিনি, আমাকে বের করে দিয়েছিল, আমি আবার জয়েন্ট হলাম। হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা। তাহলে বিনিয়োগ ভাতা যখন আমরা স্যার আরেকবার একটু কষ্ট করে বোঝান, হ্যাঁ বলো। আরেকবার একটু কষ্ট করে বোঝান তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলছি। যে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা যখন নির্ণয় করব তখন সবটা এইভাবে আমরা দাগাবো, ঠিক আছে? তাকে তারপরে আমরা অনুমোদনযোগ্য ঠিক আছে। বিনিয়োগ ভাতা এখানে আমরা দেখবো, এখানে সিরিয়াল অনুযায়ী, ওখানে যেমন মোটায় যেরকম সিরিয়াল অনুযায়ী লিখলাম ঠিক এখানেও ওই সিরিয়াল অনুযায়ী লিখবো। প্রথমে থাকবে জীবন বীমা প্রিমিয়াম, অনেক অঙ্কে এটা দেওয়া থাকে না, এই পলিসি মূল্য দেওয়া থাকে না। দেওয়া না থাকলে তাহলে আমাদের ওই একটাই কাজ করবো, এটার কাজ হবে না তখন। তাহলে আমরা এখানে লিখবো জীবন বীমা প্রিমিয়াম 50,000 টাকা। যেহেতু পলিসি মূল্য দেওয়া আছে তাহলে সর্বোচ্চ সীমা লিখবো 4 লক্ষ টাকা গুণন 10% সমান সমান লিখবো আবার দুটির মধ্যে যেটি কম আর কি, কত হবে? 4,10,000 10% 40,000 টাকা। এই 50,000 আর 40,000-এর মধ্যে যেটি কম, তাহলে কোনটা কম? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা পার করে দেবো। এটা জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে এই কাজটা তোমার করতে হবে যদি আমাদের এই পলিসি মূল্য দেওয়া থাকে। বুঝতে পেরেছো? যদি স্যার পলিসি মূল্য ওখানে না দেওয়া থাকতো তাহলে 50,000-ই কষিয়ে দিতাম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে স্যার এগুলো কি এরকম আলাদাই থাকে, নাকি যদি মোটা আইনি না এগুলো মোর ভিতরে যদি একসাথে থাকতো না, তাহলে আমি কিভাবে বুঝতাম যে এটা- কোনটা অনুমোদন আসবে? বুঝতে পারছি, এটা এটা আলাদাই থাকবে বাবা, এটা ওর মধ্যে দেওয়া থাকবে না, ও আচ্ছা। এটা আলাদা করে আচ্ছা দেওয়া ঠিক থাকবে। আছে স্যার। আচ্ছা, তারপরে আছে বিমা পলিসি, যতগুলো অঙ্ক আছে সবগুলো এরকম দেখো, পরে যখন অঙ্ক তুমি বাসা যখন হোমওয়ার্ক দেবো তখন দেখে বুঝতে পারবে। আচ্ছা, সেভিং সার্টিফিকেট ক্রয় করছে 50,000 টাকা, মানে পুরো টাকাটাই সে বিনিয়োগ করেছে, এখানে কোনো বাদ যাবে না। সেভিং সার্টিফিকেট ক্রয়, তাহলে 2 নাম্বার দিব সেভিং সার্টিফিকেট ক্রয়। এখানে লিখবো ওই কথাটা, সেভিং সার্টিফিকেট ক্রয়। কত টাকা ক্রয় করছে? সেভিং সার্টিফিকেট 50,000 টাকা। 50,000। তাহলে 50,000 টাকা সেভিং সার্টিফিকেট ক্রয় করলে পুরো পুরো টাকাটাই এখানে দেবো 50,000 টাকা। আচ্ছা, তারপরে আছে জাকাত তহবিলের দান, তাহলে এখানে লিখবো জাকাত তহবিলের দান, পুরো টাকাটাই যাবে। 3 নাম্বার জাকাত তহবিলের দান, জাকাত তহবিলে দান কত টাকা?
জায়গা তহবিলের দান আছে 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে 10,000 টাকা এখানে আমরা লিখবো। আচ্ছা, তারপরে জায়গা তহবিলের দানের পর আছে আমাদের কি দেখো, শেয়ার ক্রয়। শেয়ার ক্রয় করছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা এখানে লিখবো শেয়ার ক্রয়। 4 নাম্বার শেয়ার ক্রয় 20,000 টাকা। 20,000 টাকা মানে যে টাকাগুলো আমরা ইনভেস্ট করছি আরেক জায়গায় বিনিয়োগ করেছি সেটা এগুলো আমরা লিখবো। তারপরে আছে গ্রুপ ইন্স্যুরেন্সের দান 5,000 টাকা। তাহলে গ্রুপ ইন্স্যুরেন্সের দান 5,000 টাকা। গ্রুপ ইন্স্যুরেন্স এ দান কত টাকা? গ্রুপ ইন্স্যুরেন্সের দান 5,000 টাকা না, এই 5,000 টাকা। তাহলে গ্রুপ ইন্স্যুরেন্সের দান হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, তারপরে আছে ডিপোজিট পেনশন স্কিমে দান 1,000 টাকা। ডিপোজিট পেনশন স্কিমে দান, মাসিক 1,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে লিখবো 6 নাম্বার ডিপোজিট পেনশন স্কিমে দান কত? 1,000 গুণন 12, 12 মাসে 12,000। 12,000। আচ্ছা, তারপরে আছে আর কোনো কিছু এখানে নাই। আচ্ছা, আর কোনো কিছু নাই। এখানে আমাদের আরেকটা বিষয় তোমার খেয়াল করতে হবে, এই জায়গাটা হিডেন অবস্থায় থাকে যে ভবিষ্যতে যে টাকাগুলো পাবে, বিনিয়োগটা কোনটা? যে আমরা লাভের আশায় ভবিষ্যতে যে টাকাগুলো জমা করে রাখছি সেটাই, ঠিক আছে? তাহলে এই যে প্রভিডেন্ট ফান্ডে জনাব মান্নান প্রভিডেন্ট ফান্ডে 10% করে রাখে, আবার নিয়োগকর্তাও সম পরিমাণ দান করে। তাহলে দুজনে কি সমান পরিমাণ দান করছে না? জি স্যার। আচ্ছা, তাহলে দুজনে যদি সমান পরিমাণ দান করে থাকে তাহলে কত পার্সেন্ট দান করতেছে? 10% দান করতেছে। তাহলে ভবিষ্যতে এটা পাবে টাকা। তাহলে এখানে আমরা লিখবো দিয়ে যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তা দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। আচ্ছা, তাহলে মোট দান করে কত? মানে কর্মী যে যতটুকু দান করবে নিয়োগকর্তা ততটুকু দান করবে। আমরা এই অঙ্কে মূল বেতনের 10% দান করছে না, এই যে ভবিষ্যৎ তহবিলে দান করছিল, এই যে ভবিষ্যৎ তহবিলে 10% দান করছিল, তাই না? 48,000 টাকা। জি স্যার। তাহলে এই 48,000 টাকা। 48,000 টাকা দান করছিল। তাহলে 4,80,000 টাকার 10% দান করেছিল কর্মী। তাহলে কত হচ্ছে? 48,000 টাকা মাস, তাই না? গুণন 2। জি তাহলে স্যার। 48,000 গুণন 2, মানে দুইজনে দান করতেছে। তাহলে কত হবে? 48 গুণ 96। তাহলে এটা হচ্ছে 96,000 টাকা, আর কিছু নাই। এইটা একটু হিডেন, হ্যাঁ। তাহলে এটা যোগ করো, এখন যোগ করলে কত হয়? 40,000, 50,000, 10,000, 40, 50, 10, 1,00,000, 1,20,000, 1,20,000, 1,20,000, 25,000, 25,000, 2,33,000। 27,000। তাহলে তো কত? 2,33,000। 2,33,000। এটা হচ্ছে কি মোট বিনিয়োগ ভাতা, তাই না? বিনিয়োগ ভাতা। স্যার মোট অনুমোদন বিনিয়োগ, যোগ্য মোট মানে মোট কি? অনুমোদন যোগ্য বলতে সরকার যেটাকে অনুমোদন করছে যে এই বিনিয়োগগুলো ধরা যাবে, আর কিছু কিছু বিনিয়োগ ধরা যাবে না, হ্যাঁ, সেটা হচ্ছে অননুমোদন যোগ্য বিনিয়োগ, যেটা করের ক্ষেত্রে অব্যাহতি পাবে না। করের ক্ষেত্রে অব্যাহতি পাবে না, সেটা যেটা করের ক্ষেত্রে অব্যাহতি পাবে সেই বিনিয়োগকে তুমি অনুমোদনযোগ্য বিনিয়োগ বলবে। অনুমোদনযোগ্য বিনিয়োগ মানে সরকার কর ছাড় দেওয়ার জন্য যে বিনিয়োগগুলোকে আইনের মানে আইন সিদ্ধ যেগুলা, সেই বিনিয়োগগুলো হচ্ছে অনুমোদনযোগ্য বিনিয়োগ।
তো এখানে আমরা তাহলে লিখবো অনুমোদনযোগ্য বিনিয়োগ মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ। আচ্ছা, এখন এই কর রিয়াত, এই যে আমরা করলাম, মানে বিনিয়োগ করলাম 2,33,000 টাকা, এর উপর কত টাকা কর ছাড় পাবো সেটা আমাদের লিখতে হবে। মানে এই যে বিনিয়োজিত, মানে এই অনুমোদনযোগ্য বিনিয়োগের উপর কত টাকা কর রিয়াত পাবো সেটা আমাদের ছাড় দেখতে হবে আর কি। তাহলে বিনিয়োগযুক্ত লিখবো, দাঁড়া, বিনিয়োগজনিত কর রিয়াতের পরিমাণ নির্ণয়। বিনিয়োগজনিত কর রেয়াত নির্ণয়। আচ্ছা, এটা হচ্ছে বিবরণ টাকা। আচ্ছা, তো একটু বড়, তাহলে এখানে আমাদের ক নাম্বার, এখানে এই এগুলো একটু খুব ভালো মতো মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো এখানে আমাদের ক নাম্বার মোট আয়ের 3%, মোট আয়ের, এটা কিন্তু ধারা, এগুলা, হ্যাঁ, মোট আয়ের এটা ফিক্সড 3%। তাহলে মোট আয় কত ছিল আমাদের, এই যেটা কত, 7,69,333। তাহলে এখানে, হ্যাঁ, এখানে লিখবো 7,69,333। এর কত পার্সেন্ট, 3%। করো তো, 23,80,000, 23,80,000 টাকা। না না, পার্সেন্ট করতে হবে, 3%। পার্সেন্টেজ চাপ দাও। 23,080 টাকা। হ্যাঁ হ্যাঁ, 23,080 টাকা। 23,080 টাকা। আচ্ছা, এটা গেল মোট আয়ের উপর, এটা ধরতে হবে। আর খ নাম্বার আমাদের লিখতে হবে অনুমোদনযোগ্য যে বিনিয়োগ ছিল তার 15%। অনুমোদনযোগ্য বিনিয়োগ এটা একটা নিয়ম না? হ্যাঁ, মোট আয়ের পরে 3% ধরবো আর অনুমোদনযোগ্যের উপরে 15% ধরবো। 15%, হ্যাঁ, ফিক্সড। এটা মোট আয় নির্ণয় করতে গেলে এটা করতেই হবে আমাদের। অনুমোদনযোগ্য বিনিয়োগ এটা কতবার আছে, 2,33,000 টাকা, তাই না? এই যে অনুমোদনযোগ্য বিনিয়োগ যেটা পরে যেটা বের, তাহলে 2,33,000, এই 2,33,000-এর 15%। 15% করো, কত হয়? 34,950। 34,950। আর গ নাম্বার হচ্ছে, এটা আমাদের সূত্রেই থাকবে, গ নাম্বার সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা হচ্ছে আমাদের 10 লাখ। সর্বোচ্চ সীমা 10 লাখ, এটা সূত্রের। তাহলে এই তিনটার মধ্যে কোনটা কম? এই তিনটার মধ্যে, এগুলোর মধ্যে, মানে এই ক, খ, গ মধ্যে যেটি সবচেয়ে কম। তাহলে ক, খ, গ, 23,080 টাকা কম। ক, খ ও গ এর মধ্যে যেটি কম, তাহলে কত হচ্ছে, 23,080, এটা। তাহলে এটা হচ্ছে এই টাকা পর্যন্ত আমরা কি পাবো, কর রেয়াত পাবো। তাহলে কর রেয়াত, বিনিয়োজিত কর রেয়াত
জনিত কর রিয়াত এত টাকা। আচ্ছা, তাহলে বিনিয়োগজনিত কর রিয়াত পালাম হচ্ছে 23,080 টাকা। এখন আমাদের কর দায় নির্ণয় করতে হবে, কর দায় নির্ণয়। আচ্ছা, তাহলে আমাদের ওই একই ছক আমাদের করতে হবে। এটা একটু ভালো মতো বুঝো, কর দায়। আচ্ছা, মানে সরকারকে কত টাকা কর দিতে হবে এটা এখন আমরা নির্ণয় করব। এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে, যেমন এই যে অনুমোদিত ছক যেটা আছে এই ছকের মধ্যে সবকিছু লেখা আছে। কর রিয়াতের পরিমাণও এখানে কোথায় কি লিখবো সেটাও বলা আছে। কর রিয়াত যেটা নির্ণয় করলাম, এই যে কর দায় নির্ণয় করবে, এই যে এটা এখানে হচ্ছে মোট আয়ের প্রথম 3,50,000 টাকা পর্যন্ত 0%, কোনো কর দিতে হবে না 3,50,000 টাকা পর্যন্ত। পরবর্তী আয়ের 1,00,000 টাকা পর্যন্ত 5%, মোট আয়ের পরবর্তী 3 লক্ষের উপর 10%, তারপরে 4 লক্ষের উপর 15%, এরকম ভাবে 5 লক্ষের উপর 20%, তারপরে অবশিষ্ট যেটা আয় থাকবে তার উপর 25%। এটা ধারা এইভাবে চলবে আমাদের। হ্যাঁ, আর এটা আমাদের মনে রাখতে হবে একটু। তো এটা আমাদের এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো, তাহলেই হবে। 0%, 3 লক্ষ পর্যন্ত 1,00,000 5%, 3 লক্ষ 10%, তারপরে 4 লক্ষ পর্যন্ত হচ্ছে 15%, 5 লক্ষ পর্যন্ত 20%, 5 লক্ষের পর যত আয় থাক তার উপর 25% ধরবো আমরা। আর এখানে তাহলে এখানে দেখো, মোট আয়ের প্রথম 3,50,000 টাকা পর্যন্ত কত? 0%। 0%। এখানে লিখবো মোট আয়ের প্রথম 3,50,000 টাকা পর্যন্ত কত? 0%, তাই না? 0%। আচ্ছা, এখানে এটা কর হার, এটা হার লিখতে হবে, পার্সেন্টেজ অ্যাপ্লাই, কর হার, করের হার 5%, 0% এটা। আচ্ছা, তাহলে 0% হলে টাকা কোনো যাবে না। তারপরে তারপরে কি বলা আছে, পরে 1,00,000 টাকা পর্যন্ত, তারপরে কত, এই যে পরবর্তী 1,00,000 টাকার উপর 5%, এটা লিখবো মোট আয়ের পরবর্তী, মোট আয়ের কথায় লিখতে হবে কিন্তু ডট ডট দেওয়া যাবে না, মোট আয়ের পরবর্তী, একটু বড় করে লেখা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। পরবর্তী 1,00,000 টাকা পর্যন্ত 1,00,000 টাকা পর্যন্ত কত পার্সেন্ট? 5%। তাহলে 1,00,000 টাকা পর্যন্ত যদি 5% হয়ে থাকে তাহলে পরবর্তী 1,00,000 পর্যন্ত 5%, তাহলে আমরা কি করব, 1,00,000 এর উপর 5% অ্যাপ্লাই করব, তাই না? 1,00,000 গুণন 5%, তাহলে কত? 5,000। তোমার খেয়াল করতে হবে, দেখো এখানে একটু তার আয় হচ্ছে মোট কত, কত আয় নির্ণয় করলাম, মোট আয় নির্ণয় করলাম কত, এই যেটা 7,69,333, 7,69,333 টাকা তার হচ্ছে মোট আয়। এর উপর 7,69,333
৬৯,৩33। এটা হচ্ছে মোট আয় তার, মোট আয়। আচ্ছা, এখান থেকে আমাদের ৩,৫০,০০০ টাকা পর্যন্ত কি 0% থাকে, অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে ৪,১৯,৩33। তারপরে বলছে ১,০০,০০০ টাকা পর্যন্ত, ১,০০,০০০ টাকা পর্যন্ত কত পার্সেন্ট? 5%। 5%। তাহলে ১,০০,০০০ টাকা পর্যন্ত যদি 5% হয়, তাহলে এখানে ৫,০০০ টাকা, এই কথাটাই ওখানে ছকের মাধ্যমে লিখবো। তাহলে আর আয় থাকে কত? তাহলে ৩,১৯,৩33, তাই না? তার পরবর্তী ৩,০০,০০০ উপর, তার পরবর্তী এখান থেকে সূত্র দেখো, ১,০০,০০০ পর এই ১,০০,০০০ অ্যাপ্লাই করলাম, পরবর্তী ৩,০০,০০০ উপর, তার পরের ৩,০০,০০০ উপর কত হবে? 10%। হ্যাঁ, পরের ৩,০০,০০০ উপর হচ্ছে 10%। 30,000 টাকা। হ্যাঁ, ৩০,০০০ টাকা হচ্ছে। তাহলে ৩,০০,০০০ ধরলাম, তাহলে থাকবে কত আর? 19,০০০। 19,333। হ্যাঁ, 19,333। এর উপর কত পার্সেন্ট ধরবো? ওই যে দেখো, 15% সাহেবার। 15% ধরবো। হ্যাঁ, এর উপর ধরবো কত? 15%। করো কত হয়? 15%। ওর উপর 15% করো, 19,333। 19,333 গুণন 15%, তাহলে 28, 2,800, 99, 2,900, 2,900। আচ্ছা, এইটাই আমরা স্টেটমেন্টে লিখবো। তাহলে ১,০০,০০০ উপর 5% লিখবো, তারপরে আমরা লিখবো পরবর্তী মোট আয়ের পরবর্তী 3,০০,০০০ পর্যন্ত, 3,০০,০০০ টাকা পর্যন্ত কত? 15%, না? 10%। ও সরি, 10%। তাহলে কত হচ্ছে এটা? তার মানে 5, 10, 15, 20 এভাবে বাড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে কত হবে? 30,000। তারপরে মোট আয়ের অবশিষ্ট যেটা থাকে, অবশিষ্ট কত থাকে? 3,00,000 বাদ দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা, মোট আয়ের অবশিষ্ট এখানে যদি স্যার মোট আয় আরো হতো, মানে আরো 10 লাখ কিংবা আরো বেশি হতো, তখন আমরা আরো যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী চলে আসতাম। হ্যাঁ, ওই নিয়ম 15 অনুযায়ী। পরে 20, হ্যাঁ, 20 লাখ, 20%, 25%। তারপরে যেটাই থাকুক না কেন, 5,00,000 পর যেটাই থাকুক না কেন, সবগুলোর উপর 20% ধরতাম। ও বুঝছো? তাহলে জি অবশিষ্ট স্যার। থাকে 19,333। এর উপর কত টাকা? 15%, তাই না? 15%, তাহলে 19,333 গুণন 15%, কত বাড়ালো? এটা 2,900 টাকা বাড়ালো না? 2,900। জি স্যার। তাহলে এটা সবগুলো যোগ করো। সবগুলো যোগ করো, কত দাঁড়ায়? 30, 5, 35, 35 হচ্ছে 37,900, না? 35,900। হ্যাঁ, 37,900 টাকা হচ্ছে তার হচ্ছে মোট কর হয় হিসাব মতো, মোট ও কর। এত টাকা সরকারকে দিতে হবে, কিন্তু ছাড় পাবে কত? ওই যে উপরে আমরা কর রেয়াত নির্ণয় করলাম, এই যে বিনিয়োগজনিত কর রেয়াত কত, এই যেটা। স্যার, কর রেয়াত মানেই কি ছাড় পাবে এরকম হ্যাঁ কিছু বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেয়াত মানেই কি হ্যাঁ ছাড়? হ্যাঁ 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 হ্যাঁ, ছাড় পাবে। তাহলে ছাড় পাবে আচ্ছা 23,080 টাকা পর্যন্ত ছাড় পাবে সে। তাহলে বিনিয়োগ ভাতার উপর কর জি রেয়াত, স্যার। তাহলে এখান থেকে বাদ দিব, বাদ 23,080 টাকা। সমস্যা হচ্ছে লেখার। বিনিয়োগ ভাতার উপর
কর রেয়াত। আচ্ছা কত টাকা? 80 টাকা। 23,080 টাকা। তাহলে 23,080 টাকা বিনিয়োগ বাদ দিলে হয় স্যার 14। হ্যাঁ, বাদ দাও, বাদ দাও। বাদ দিলে 14,820 টাকা। তাহলে 14,820 টাকা এই টাকা সরকারকে দিতে হবে। এটা হচ্ছে কর দায়, সরকারকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে প্রদেয় কর বা কর দায়। প্রদেয়, সমস্যা হচ্ছে লিখতে, প্রদেয় কর পাবলিক কর দায় এত টাকা। তাহলে এত টাকা আমরা সরকারকে দিব। আচ্ছা মোটামুটি তো অঙ্ক বুঝতে পেরেছো নাকি? মোটামুটি না, ফুললি বুঝতে পেরেছি, কিন্তু এই যে জায়গা জায়গায় মাথায় রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বিশাল বড় অঙ্ক, তবে ধীরে ধীরে করলে আর হচ্ছে কিছু কিছু বিষয় যদি একটু মাথায় রাখতে পারো তাহলে তোমাদের অঙ্ক বেশি জটিল দিবে না, কিন্তু একটু মনে রাখতে হবে কিছু কিছু। যেমন এখানে আমাদের মোট বেতন নির্ণয় করার পর সেখান থেকে কর অব্যাহত কত হবে সেগুলো দিতে হবে, বাদ দিতে হবে। আর উন্নত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দান এটা যদি থাকে এটা আবার এখানে যোগ হচ্ছে, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে আর মনে রাখতে হবে। সহজ কথায় অঙ্ক মোটামুটি তাছাড়া সহজ আছে। তারপরে যে বীমা পলিসি, ওটা 10% ধরা লাগবে, হ্যাঁ হ্যাঁ এগুলো মাথায় রাখা লাগবে। আচ্ছা তাহলে এটা একটু চেষ্টা করো। আর এই যে আমাদের অঙ্ক এখানে কিন্তু এইরকম অঙ্ক সবগুলোই, এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, যেমন এখানে এই যে দেখো এখানে শুধু নির্ণয় করতে বলছে মোট আয় ও বিনিয়োগ ভাতা। মোট আয় ও বিনিয়োগ ভাতা, তাহলে বিনিয়োগ ভাতা পর্যন্ত নির্ণয় করবো, কর দায় নির্ণয় করবো না, ঠিক আছে? আচ্ছা তারপরে এখানে আমাদের বিনিয়োগ ভাতায় কি অনুমোদন যোগ্য ভাতা যেটা, ওটাই না? ওটা ওটা হ্যাঁ, এখানে শুধু মোট আয় নির্ণয় করতে বলছে। তারপরে তারপরে এই যে এখানে বলছে মোট আয় কর দায়, মোট আয় ও কর দায় নির্ণয় করতে বলছে, তার মানে সব নির্ণয় করতে হবে। এই যে এগুলা বিনিয়োগ ভাতা দেখো, আর এগুলো হচ্ছে মূল আমাদের মোট আয়ের ক্ষেত্রে যোগ হবে, আলাদা আলাদা আছে। এটা তো এটাও ঠিক একই রকমই, এটা হচ্ছে মোট আয়, এটা হচ্ছে বিনিয়োগ ভাতা। আর 8 নাম্বার তো করলাম আমরা। তারপরে 9 নাম্বার বিনিয়োগ ভাতা নির্ণয় করতে বলছে, কিন্তু এটা আলাদাভাবে দেওয়া আছে বুঝছো, যে চিকিৎসা ভাতা, চলতি ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, এই যে এখানে বিনিয়োগ ভাতার এখানে আমাদের এইটুকু দেওয়া আছে, এখান থেকে এটা মোট আয়টা দেওয়া আছে। এরকম ভাবে যেটা যখন যেটা থাকবে সিরিয়ালি দেওয়া থাকবে, সমস্যা নেই। অথবা কোনো কোনো ক্ষেত্রে আলাদা দেওয়া, এই যে আলাদা দেওয়া আছে। এটাতে স্যার আলাদা করে দেয়া নাই, আর ওগুলো না একদম সম্পূর্ণ আলাদা করে দেয়া ছিল। আচ্ছা তুমি দেখলে বুঝতে পারবে কোনটা বিনিয়োগ ভাতা, এই অঙ্কগুলো একটু দেখবে। হ্যাঁ তোমার বাসায় বই আছে, এই বইটা একটু দেখবে। আর নতুন নতুন আইটেম বা নতুন কোনো কিছু সমস্যা বাড়লে একটু বলিও, ঠিক আছে? আমরা আগামীকাল অন্য একটা অঙ্ক ধরবো, মানে এটা আমরা বেতন খাতে এটা ঠিক বাদ আছে দিয়ে। স্যার, কালকে সব অঙ্ক কমপ্লিট করে ফেলবো। এই মানে চাকরি ক্ষেত্রে আয় যেটা, ওটাতে হ্যাঁ 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 আপনি করতে পারলে কালকে বলবো। আর হচ্ছে কালকে আরেকটা ইয়ে দেখিয়েন, আচ্ছা ঠিক ভাড়া আছে। খাতে আয় না কি আছে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো। আচ্ছা ঠিক আছে, না তাহলে ঠিক আছে, আজকে তাহলে রাখি বাবা। আচ্ছা ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফিজ।